অবশেষে এক রাতে রাহাতের হলে শুয়ে মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে রিপনের চোখে পড়ল একটা বাসার বিজ্ঞাপন। বেশ লোভনীয় একটা ভাড়ার কথা বলা আছে সেখানে, কিন্তু বাসার কোনো ছবি নেই। বিজ্ঞাপন দেয়া সেই লোকটার সাথে ইনবক্সে কথা বলতে চাইল রিপন। ঘটনার শুরু হয় এর 15 দিন পর। রিপন প্রতিদিনের মতো বৃহস্পতিবার অফিস শেষ করে বাসায় আসে। বিছানায় শুয়ে মোবাইল চাপতে চাপতে একটা সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভাঙে বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দে। মনে হচ্ছে রুমের বাইরে থাকা কমন রুমের বাথরুমে কেউ একজন গোসল করছে। খানিকটা অবাক হয়ে রিপন এগিয়ে যায় সেদিকে। মনে হচ্ছে বাথরুমের মাঝখান থেকে একটা মেয়েলি কণ্ঠে কেউ গুনগুন করে গান গাইছে। গানটা অনেকটাই চাপা পড়েছে বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দে। অবাক করা ব্যাপার হলো, বাথরুমের দরজা অনেক জোরে জোরে ধাক্কা দিলেও সেটা খুলে গেল না। মনে হচ্ছে ভেতর থেকে কেউ আটকে রেখেছে। রিপন এক লাফে উঠে গেল বিছানার উপরে। সাথে সাথে লাইটটা দপ করে নিভে গেল। জানালা দিয়ে আসা হালকা আলোতে সে দেখল তার ঠিক ওপরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে একটা অবয়ব। এবার কি করবে রিপন? তাহলে চলুন শুরু করা যাক। সদ্য ভার্সিটি লাইফ শেষ করে ঢাকায় একটা চাকরি নিয়ে ফিরেছে রিপন। তার কাছে এই নিয়ন আলোর শহর বেশ অচেনা। বেশ কয়েকবার কাজে এসেছে ঢাকায়, কিন্তু স্থায়ীভাবে বসবাসের জন্য এই প্রথম আসা। গত 1 মাস ধরে চাকরির পাশাপাশি যতটা সময় পাওয়া যায় তার সবটা মিলিয়ে এই শহরে সে খুঁজেছে ব্যাচেলর বাসা। আর এই সময়টা ছিল ছোটবেলার বন্ধু রাহাতের হলে। ঢাকায় এসে বাসা খোঁজার এই অভিজ্ঞতাতে তার মনে হলো এই শহরে ব্যাচেলর হয়ে বাসা খোঁজাটা এক ধরনের অপরাধ। রাহাতকে সাথে নিয়ে ঢাকার অলিগলিতে কম চষে বেড়ানো হলো না, কিন্তু পছন্দ মতো একটা বাসা পাওয়াটাই যেন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠল। অবশেষে রাহাতের হলে শুয়ে এক রাতে মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে রিপনের চোখ পড়ল একটা টুলেট বিজ্ঞাপনে। বেশ লোভনীয় একটা ভাড়ার কথা বলা আছে সেখানে, কিন্তু সেখানে নেই কোনো বাসার ছবি। বিজ্ঞাপন দেয়া সেই লোকটার ইনবক্সে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে চাইল রিপন। অপর প্রান্ত থেকে জানানো হলো সে যেন নিজে এসে বাসাটা দেখে নেয়, আর পছন্দ হলে তারপরে ভাড়ার ব্যাপারে বিস্তারিত বলে। পরদিন রিপন আর রাহাত মিলে চলে গেল সেই লোকের দেয়া মিরপুরের একটা বাসার ঠিকানায়। সামনে যে বাসার দিকে তাকাতেই মনে হলো আশেপাশের অন্য সব বাসার মতোই বাইরের দিকটা বেশ চকচকে। গেটে দারোয়ান পরিচয় জানতে চাইলে রিপন বলল বাসা ভাড়া নিতে এসেছে 3 তলায়। এই কথা শুনে দারোয়ান কেমন যেন একটু কৌতূহল নিয়ে অদ্ভুতভাবে তাকালো দুজনের দিকে। তারপর গেট খুলে তাদের ভেতরে আসতে বলল। বাসার মালিককে ফোন দিয়ে জানিয়ে দিল। বাসার মালিক এসে তাদের ওপরে নিয়ে গেল। রুমে যেয়ে দুজনেরই বাসাটা খুব পছন্দ হলো। প্রতিটা তালাতে 2টা করে ইউনিট। এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ায় বাসার অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে দিল রিপন। সারাদিন নতুন অফিসের কাজ শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেরে রিপন। বেশিরভাগ সময় নিজের হোটেল থেকে খাবার নিয়ে এসে সেটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় প্রায় 15 দিন। পুরো বাসায় সে একাই থাকে। তবে রিপন একটা জিনিস খেয়াল করে, বাসা থেকে বের হতে বা বাসায় ঢুকতে গেলে দারোয়ান বেশ অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তার দিকে। মনে হয় কিছু বলতে চায়। ঘটনার শুরুটা 15 দিনের পর থেকে। রিপন প্রতিদিনের মতো বৃহস্পতিবার অফিস শেষ করে বাসায় আসে। বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে একটা সময়। হঠাৎ তার ঘুম ভাঙে বাথরুমের কল থেকে পানি পড়ার শব্দে। মনে হচ্ছে রুমের বাইরে কমন বাথরুমটায় কেউ গোসল করছে। খানিকটা অবাক হয়ে রিপন এগিয়ে যায় সেদিকে। মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে কেমন একটা মেয়েলি কণ্ঠে গুনগুন গান ভেসে আসছে। সেই গানের শব্দ অনেকটা ঢাকা পড়েছে ট্যাপের পানির শব্দে। রিপন ছোটবেলা থেকে একটু ভীতু টাইপের ছেলে। এরই মধ্যে রাতে একা একটা বড়
ফ্ল্যাটের মাঝে এমন একটা অভিজ্ঞতা তাকে বেশ চিন্তায় ফেলে দেয়। রিপন সাহস করে এগিয়ে গেল বাথরুমের দিকে। দরজাটা ধাক্কা দিতেই গুনগুন করে গানের শব্দটা থেমে গেল, কিন্তু ট্যাপের পানি পড়ার শব্দটা তখনও চলছে। অবাক করা ব্যাপার হলো, বাথরুমের দরজা অনেক জোরে ধাক্কা দিলেও সেটা খুলে গেল না। মনে হচ্ছে ভেতরে কেউ আটকে গেছে। কয়েক সেকেন্ড ধাক্কাধাক্কি করার পর হুট করে দরজাটা খুলে গেল। বাথরুমের ভেতরে কেউ নেই, কিন্তু কল থেকে অনবরত পানি পড়ছে। মনির ভুলে পানি ছেড়ে রেখেছে ভেবে রিপন কলটা বন্ধ করে আবার দরজা লাগিয়ে দিতেই ট্যাপটা চালু হয়ে গেল। এবার বেশ ভয় পেয়ে গেল রিপন। সে ট্যাপ আবার বন্ধ করে এক দৌড়ে নিজের বিছানায় এসে শুয়ে পড়ল। ভয়ে আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে পড়তেই কখন যেন ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে হালকা একটা নুপুরের শব্দে ঘুম ভেঙে যায় তার। মনে হচ্ছে শব্দটা ডাইনিং রুম থেকে আস্তে আস্তে তার রুমের কাছে এসে রুমের কোনো একটা জায়গায় গিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। মাথার কাছে থাকা ফোনটা নিয়ে ফ্ল্যাশটা জ্বালাতেই সব চুপচাপ। শুধু ভালো করে খেয়াল করে সে দেখল রুমের একটা কোণে একটা জমাট বাঁধা অন্ধকার, যা মোবাইলের ফ্ল্যাশের আলোতেও আলোকিত করতে পারছে না। গলা শুকিয়ে আসে তার। বিছানার পাশে থাকা পানির গ্লাসটা হাতে তুলে নেয়। মুখের কাছে আনতেই মোবাইলের ফ্ল্যাশের হালকা আলোতে রক্তের মতো লাল বর্ণের পানি দেখে সে গ্লাসে। ভয় আঁতকে ওঠে, গ্লাসটা পড়ে যায় হাত থেকে। বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দেয় রিপন। লাইট অন করার সাথে সাথেই রুমের সবকিছু স্বাভাবিক। রিপন ভাবে অফিস থেকে এসে গোসল না করে শুয়ে পড়ার কারণেই এসব উল্টাপাল্টা হচ্ছে তার। গোসল করে আসলেই সব ঠিক হয়ে যাবে। রিপন সব ভেবে বাথরুমে চলে গেল গোসল করতে। তোয়ালে আর কাপড় হ্যাঙ্গারে রেখে মধ্যরাতে বাথরুমের আয়নার সামনে দাঁড়ালো সে। আয়নার দিকে তাকাতেই মনে হলো পিছন থেকে কালো চুলে ঢাকা একটা মেয়ের অবয়ব এক মুহূর্তের জন্য তার কাঁধে পাশ থেকে ওপাশে চলে গিয়েই চোখ দুটো চুলের ভেতর থেকে উকি দিয়ে মিলিয়ে গেল। ভয় কয়েক পা ছিটকে পেছনে চলে আসলো রিপন। এক ঝলকে সে দেখেছিল মেয়েটার চোখে অদ্ভুত এক দৃষ্টি। ভয় তার হাত পা কাজ করা বন্ধ করে দিল। এই মাঝ রাতেও বাথরুমের মাঝে ভয়ে ঘেমে যাচ্ছিল সে। নিজের মনের মাঝে শেষ সাহসটুকু নিয়ে বাথরুমে থাকা বেসিনের দিকে এগিয়ে যায় রিপন। ট্যাপটা চালু করে দেয় চোখ মুখে পানি দেওয়ার জন্য। ট্যাপ চালু করে তার নিচে হাত দিতেই তার হাতে পড়তে থাকলো পানির বদলে টাটকা রক্ত। সাথে সাথেই বাথরুমে থাকা বাল্বটা কয়েকবার জ্বলে একদম নিভে গেল। রিপন এক দৌড়ে বের হয়ে আসলো বাথরুম থেকে। তার রুমে আসতেই রুমের লাইটটা ভেঙে পড়লো ফ্লোরে। সাথে সাথেই নিকশ কালো অন্ধকারে ভরে গেল ঘরটা। সে পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে সুইচ দিল, কিন্তু বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না। রান্নাঘর হাতড়ে সে খুঁজে পেল লাইটার। সেটাই হাতে নিয়ে জ্বালিয়ে রুমে আসলো। বারবার নিভে যাচ্ছে লাইটার। সে আবার জ্বালাচ্ছে। লাইটারের কাঁপা কাঁপা আবছা আলোতে সে দেখল তার বিছানার উপরে উপুড় হয়ে সাদা কাপড়ে জড়ানো একটা ছায়ামূর্তি। এবার সাহস করে সামনে এগিয়ে যেতেই সেই অবয়ব দ্রুত উঠে তার দিকে এগিয়ে এসে আবার মিলিয়ে গেল। রিপন এক লাফে উঠে গেল বিছানায়। সাথে থাকা লাইটারটা দপ করে নিভে গেল। বিছানার পাশে থাকা জানলার পর্দা সরিয়ে দিল সে। নিচের রাস্তায় থাকা সোডিয়ামের একটা হালকা আলো এসে পড়েছে তার রুমে। শরীর আর নিতে পারছে না। ক্লান্তি আর ভয়ে শরীর ছেড়ে দিল বিছানার উপরে। এক মুহূর্ত সব চুপ। তারপর হঠাৎ কিছু একটা তার পা টেনে ধরে এক টানে ফেলে দিল বিছানা থেকে। নিচে পড়েই সে হালকা আলোয় দেখল খাটের নিচে কিছু একটা। সে উঠে একটা চিৎকার দিয়ে ভয়ে দৌড় দিল রুমের দরজার দিকে। অন্ধকারে হাতড়ে মেইন দরজা দিয়ে যেন এক মুহূর্তে সে ছিটকে বের হয়ে আসলো বাইরে। সাথে সাথে সব কিছু নিস্তব্ধ, যেন একটু আগে কিছুই ঘটেনি। সে কি করবে ভেবে পাচ্ছিল না। পাশে থাকা ফ্ল্যাটের লোকজনের সাথে তার তেমন পরিচয়ও নেই। তাদের ডেকে তুলবে সেটাও হবে না। একবার ভাবলো নিচের দারোয়ানের রুমে যাবে, কিন্তু আবার পরেই ভাবলো এত রাতে তাকে ডেকে তুলেই বা কি বলবে সে। কোনো উপায় না পেয়ে অবশেষে ভেবে চিনতে সিঁড়িতেই বসে পড়ল। এভাবে কত সময় বসেছিল তার জানা নেই। হঠাৎ তার কানে ভেসে আসলো ফজরের আজান। একটু বসে থেকে সে আস্তে আস্তে দরজাটা খুলে রুমের দিকে এগিয়ে গেল। সবকিছু স্বাভাবিক, আর বাসাতে ইলেকট্রিসিটিও আছে। রান্নাঘরে থাকা বাল্বটা তখন মিটমিট করে জ্বলছে। সে ডাইনিং রুমে থাকা লাইটটাও জ্বালিয়ে দিল।
তারপরে সেই আলোতে অনেক সাবধানে তার বেডরুমে উঁকি দিল। না, সবকিছু স্বাভাবিক, শুধু মেঝেতে পড়ে আছে লাইটারটা, আর একটু দূরে পড়ে আছে তার ফোন। মোবাইলটা হাতে নিল সে, বেশ ভালো করে খুঁজে দেখল রুমের চারপাশ। না, কোথাও কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক। বাকি রাত তার আর ঘুম এলো না। সকাল পর্যন্ত বিছানায় শুয়ে ফোন চেপেই সময় কাটিয়ে দিল। সকালে উঠে আবার চলে গেল বাথরুমে। হ্যাঙ্গারে এখনো তার রাখা সেই তোয়ালে কাপড় আগের মতোই আছে। সাহস করে ট্যাপের পানি ছেড়ে দিল সে। না, সব ঠিক, কোনো সমস্যা নেই। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেল রিপন। সোজা চলে গেল বন্ধুর হলে। ছুটির দিনে কোনো কল ছাড়া রিপন এভাবে তার বন্ধুর হলে যাওয়ায় তার বন্ধু বেশ অবাক হয়ে গেল। আর তাকিয়ে দেখল রিপনের চোখে মুখে একটা ক্লান্তির ছাপ। বন্ধু তার কাছে সব কারণ জানতে চাইল। রিপন বলল কাল রাতে তার সাথে কি ঘটেছে। শুনে বন্ধু বেশ চিন্তিত হয়ে পড়ল আর বলল, নতুন বাসা, একা থাকিস, তার উপরে অফিসে সারাদিনের কাজের চাপ, হয়তো ক্লান্তিতে মনের ভেতরে একটা ভয় বাসা বেঁধেছে। তারা ঠিক করলো রিপনের বন্ধু আজ রাতে রিপনের সাথে তার নতুন বাসায় থাকবে। আসলে তেমন কোনো গুরুতর সমস্যা আছে কিনা সেটা দেখার জন্যই এই সিদ্ধান্ত। রিপন পরের বিকেলটা তার বন্ধুর হলেই ঘুমিয়ে কাটিয়ে দিল। সন্ধে হলে রিপনের বন্ধু সহ আরো 2 জন রিপনের বাসায় গেল হল থেকে। সেদিন রাতে তার রুমের জন্য একটা নতুন লাইট কেনা হলো। রাতের খাওয়া বাইরে খেয়ে তারা বাসায় উঠল। অনেকদিন পরে সবাই মিলে একসাথে হাওয়াতে কার্ড খেলতে বসলো তারা। এভাবে হালকা খাওয়া দাওয়া, কার্ড খেলা আর আড্ডাতে কেটে গেল প্রায় মাঝরাত পর্যন্ত। কিন্তু কোনো অস্বাভাবিক কোনো কিছুই ঘটল না, নজরেও পড়ল না। মধ্যরাত পার করে সবাই একসময় এক রুমে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে ওঠার পর রিপনের বন্ধু তাকে বলল, শোন, এসব তোর ক্লান্তির জন্য। যদি কিছু থাকতো এই বাসায় তাহলে আমরা তো 4 জনই ছিলাম এখানে, কেউ না কেউ দেখতে পেতাম, অন্তত কিছু তো অনুভব করতে পারতাম। তেমন কিছুই হলো না, সব স্বাভাবিক। আর তোর যদি একা একা এই বাসায় বেশি ভয় লাগে তাহলে সামনের মাস থেকে অন্য রুমটা ভাড়া দে। আর একজন যদি বাসায় ওঠে তোর সাথে থাকে তাহলে এই সমস্ত ভয় কেটে যাবে। এভাবেই কেটে গেল আরো কিছুদিন। তবে এর মাঝে আর উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা ঘটল না। প্রতিদিনের মতো সে অফিস থেকে এসে রাতে নিজে রান্না করে খেয়ে মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়ে। আগের ঘটনা সে আস্তে আস্তে প্রায় ভুলেই যেতে বসেছে। তবে এর কিছুদিন পর থেকে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল রিপন। তার একটা বদ অভ্যাস আছে, কোথাও যাওয়ার সময় বাসায় পড়ে থাকা কাপড় চেঞ্জ করে এবং সেই চেঞ্জ করা কাপড়টা বিছানাতেই রেখে দেয়। এভাবে কাপড় খুলে বিছানায় রেখে যাওয়ার পরে সে বাসায় এসে দেখত তার কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে। প্রথম দিন ভাবল সে হয়তো ভুলে কাপড় বিছানায় না রেখে মেঝেতে ফেলে গেছে, কিন্তু পরপর কদিন এরকম দেখার পর সে একটু ভীত এবং চিন্তিত হয়ে উঠল। এরপর থেকে শুরু হলো আরো কিছু সমস্যা। তার বাসা থেকে তার প্রয়োজনীয় জিনিস হারাতে শুরু করলো। সেটা কদিন পরে আবার হয়তো বিছানার ওপরে বা ডাইনিং রুমের মেঝেতে পাওয়া যেত। এভাবে চলতে চলতে রিপন মনে মনে সিদ্ধান্ত নিল তার 1 মাসের ভাড়া না হয় গচ্চা যাবে, কিন্তু সে পরের মাস থেকে এই বাড়িতে আর থাকবে না, নতুন একটা বাসা দেখে উঠে পড়বে। এভাবে কিছুদিন যাওয়ার পর আবারও এক রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল সে। আজ আর তার বাসায় রান্না করে খেতে ইচ্ছে করেনি, তাই বাইরে থেকে গরুর মাংসের তেহারি নিয়ে আসে সে। রাতে বাসায় এসে দেখে আজও ডাইনিং রুমে থাকা বেসিনের ট্যাপটা চলছে। এসবে এখন যেন সে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। কাছে গিয়ে পানির ট্যাপটা বন্ধ করে দিল। এরপর সে গোসলের জন্য চলে গেল বাথরুমে। বাথরুমে ঢুকে শাওয়ার ছাড়ার কিছুক্ষণ পরেই তার মনে হলো কানের পাশ দিয়ে খুব দ্রুত কিছু একটা যেন ফিসফিসিয়ে মিলিয়ে গেল। সে মুহূর্তের জন্য চমকে উঠল। শাওয়ারটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বোঝার চেষ্টা করলো আসলেই কোনো অস্বাভাবিক কিছু শুনল কিনা, কিন্তু তেমন কিছুই বোঝা গেল না। রিপন ভাবল হয়তো শাওয়ার থেকে পানি পড়ার জন্যই এমন ফিসফিস শব্দ শুনতে পাচ্ছে সে। তারপর ভালোভাবে গোসল শেষ করে বেরিয়ে আসলো। রান্নাঘরে গিয়ে নিয়ে আসা তেহেরি খেলো বিছানায় বসে। খেতে খেতে মোবাইলে ভিডিও দেখছিল, কিন্তু হঠাৎ করেই তার মনে হলো বিছানার সামনে হুশ করে কোনো ছায়া জাতীয় কিছু পার হয়ে গেল। সে চমকে উঠল। ভয়ের একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল শরীর বেয়ে। মোবাইলটা অফ করে দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। এরপর আর
তেমন কিছু চোখে পড়ল না তার। বিছানা থেকে উঠে মোটামুটি সবকিছু ঠিক করে রুমে লাইট অন করে শুয়ে পড়ল সে। মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। দূরে নিস্তব্ধ রাতে কোথাও একটা কুকুরের করুণ ডাক ভেসে এলো। সেই ডাকের হালকা শব্দে, একটা মাংস পচা গন্ধে তার ঘুম ভেঙে গেল। পুরো রুমের মাঝেই অনেক দিনের পচা মাংস থাকলে যেমন গন্ধ হয়, তেমন একটা পটকা গন্ধ যা তীব্র হতে লাগলো। সেই গন্ধে ঘুম ভেঙে চোখ মেলে তাকাতে রিপন দেখল রুমের লাইট অফ। সুইচ বোর্ডের দিকে তাকিয়ে দেখল বাসায় ইলেকট্রিসিটি নেই। গন্ধটা তখন সময়ের সাথে পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে। বিছানার পাশে হাতড়ে মোবাইল খুঁজল সে, কিন্তু মোবাইলটা কোথাও পাওয়া গেল না। অন্ধকার কিছুটা চোখে শুয়ে এসেছে তার। শুয়ে থেকে হাত বাড়িয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে দিল রিপন। তবে তার মনে হলো জানালার পর্দাটা মনে হয় না সরালেই ভালো হতো তার জন্য, কারণ জানালা দিয়ে আসা হালকা আলোতে সে দেখল তার ঠিক ওপরে ফ্যানের সাথে ঝুলে থাকা একটা অবয়ব। সেই অবয়বের মুখ ঢেকে আছে লম্বা উস্কো খুস্কো চুলে, আর চুলের মাঝ দিয়েও যেন দেখা যাচ্ছে আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ। ভয়ের শরীর যেন জমে এলো তার। কথা বলা বা বিছানা থেকে নড়ার কোনো শক্তি নেই। মনে হলো কেউ যেন একটা মন্ত্র বলে তাকে বেঁধে রেখেছে বিছানার সাথে। হঠাৎ শরীরে কিছু ঠান্ডা অনুভব করলো। এতক্ষণে খেয়াল করে দেখল সেই ঝুলে থাকা অবয়বের পা বেয়ে নেমে আসছে হালকা জমাট বাঁধা রক্ত। জানালার সেই অল্প আলোতে যেন সেই রক্ত কালচে হয়ে ছড়িয়ে পড়ছে তার বুকের ওপর, সেই সাথে উটকো গন্ধ। মনে হচ্ছে সব শেষ, জ্ঞান হারিয়ে ফেলবে সে। কিন্তু চূড়ান্ত ভয়টা তার জন্য তখনও অপেক্ষা করছিল। এই অন্ধকারাচ্ছন্ন রুমে সে কিছুতেই এটা আগে বুঝে উঠতে পারেনি। সবকিছু বুঝে ওঠার আগেই ফ্যানের সাথে ঝুলে থাকা সেই লাশ ধপ করে তার শরীরের ওপরে পড়ে। মেয়েটার মাথা পড়ল রিপনের বুকের ওপর। ভয়ে শরীরের সব রক্ত হিম হয়ে যায়। জীবনের শেষ চেষ্টা ভেবে আল্লাহ বলে চিৎকার করে রিপন লাফিয়ে ওঠে, লাশটাকে একটা ধাক্কা দেয়। তার শরীর থেকে গড়িয়ে পড়ে লাশটা। সাথে সাথেই এক ঝটকায় সে বিছানা থেকে উঠেই দৌড় দেয় মেইন দরজার দিকে। নিজের অনুমানে রুমের মেইন দরজা খুলে এক লাফে সিঁড়িতে নামে। তারপর আর পিছু ফিরে তাকাবার সময় নেই। এক দৌড়ে চলে যায় নিচে থাকা দারোয়ানের রুমে। দারোয়ানের দরজায় থপ থপ করে কয়েকটা বাড়ি দিয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে, পড়ে যায় মেঝেতে। এরপর যখন সে চোখ খোলে তখন দেখে হাসপাতালের বেডে শুয়ে আছে। শরীরে প্রচন্ড ব্যথা, বুকটা কেমন যেন ভারী হয়ে আছে। নড়তেও যেন প্রচন্ড চাপ লাগছে তার বুকে। খেয়াল করে দেখল পাশে বসে আছে তার বন্ধু রাহাত। তারপর রাহাত তাকে জানায় সে রাত থেকেই রিপনকে একটা দরকারে অনেকবার কল দেয়, কিন্তু ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছিল। এমনকি তাকে মেসেজ করেও পাওয়া যাচ্ছিল না। এরপরে সকালে সে আবার ফোন করে, কিন্তু তখনও মোবাইলটা বন্ধ। তাই সকালে সে সোজা বাসায় চলে আসে, আর বাসায় এসেই দারোয়ানের কাছে জানতে পারে রাতে রিপন তার দরজার কাছে কয়েকবার এসে ধাক্কা দিয়েছে, তারপর জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন দারোয়ান এবং বাসার মালিক দুজন মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে, আর তাই রাহাত বাসা থেকে সোজা চলে এসেছে হাসপাতালে। ডাক্তার জানালো এখনো জ্ঞান ফেরেনি, কিছু সময় লাগবে জ্ঞান ফিরতে। রিপন পুরো সুস্থ হয়ে দুদিন পরে রাহাতকে সাথে নিয়ে আবার সেই বাসায় ফিরে যায়। তারপরে দারোয়ানের কাছ থেকে জানতে পারে এই বাসায় নাকি কিছু মাস আগে এক ব্যাচেলার মেয়ে থাকতে শুরু করে। শুরু থেকেই তার আচরণ ছিল অনেকটা অদ্ভুত রকমের। খুব সম্ভবত খুব কাছের কারোর সাথে ব্যক্তিগত কলহের কারণে কোনো এক রাতে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে সে, কিন্তু কেউ কিছু জানতো না। হঠাৎ সেই রুম থেকে দুদিন পরে কেমন একটা দুর্গন্ধ আসতে শুরু করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলে থাকা সেই লাশ উদ্ধার করে। পরে তার পরিবারকে জানানো হয়, পুলিশ লাশ নিয়ে যায় থানায়। তার পরিবার থেকে জানা যায় তার উপরে কেউ কিছু কুফরি কালাম করেছিল, আর তার কারণেই সে মেয়ে নাকি স্বাভাবিকভাবে চলাফেরা খুব কমই করতে পারত। আর সেই থেকে অনেকেই এই বাসায় এসেছে কিন্তু থাকতে পারেনি। যারাই এসেছে কিছুদিন থেকেছে, তারপরে কোনো কারণ না বলেই বাসা ছেড়ে দিয়েছে।
দারোয়ান আরো বলে, লোকমুখে প্রচলিত আছে ব্ল্যাক ম্যাজিক করা কেউ এভাবে আত্মহত্যা করলে তাদের সেই আত্মা ঘুরে বেড়ায় সেখানে, আর কারো অনুপ্রবেশে সেই আত্মা হয়ে ওঠে বেপরোয়া। আর এই বাসায় রিপনের আগে যারা ছিল সবাই ছিল ফ্যামিলি নিয়ে, রিপনই প্রথম ব্যাচেলার এই বাসায় যে একা থাকে। আর খুব সম্ভবত অতৃপ্ত আত্মাটা রিপনকেই বেছে নেয় তার রাগ মেটাতে। বাসার মালিক তাকে অনেক করে বলে এই ঘটনা যেন কাউকে না জানায়, আর এই জন্য সে রিপনের দেয়া অ্যাডভান্সের টাকাটাও ফেরত দিয়ে দেয়, আর বলে খুব তাড়াতাড়ি কোনো একটা ভালো হুজুর ডেকে একটা মিলাদের ব্যবস্থা করবে সে সেই ফ্ল্যাটে। সেদিনই রিপন তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে চলে যায় রাহাতের কাছে। এখনো মাঝে মাঝে রাতে অন্ধকার ঘরে চোখ বন্ধ করে শুয়ে থাকলে হঠাৎ কিছু একটা অনুভব করে রিপন, আর চোখ খুলতেই সে মাঝে মাঝে দেখে সে অবয়বটা ঝুলে আছে তার মুখের ওপরে। ফিসফিসে গলায় যেন কিছু একটা বলতে চায় তাকে, আর কয়েক সেকেন্ডের মাঝেই যেন তা হাওয়ায় মিলিয়ে যায়। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার পাঠানো আজকের সত্যি ঘটনা। বেশ অনেক দিন পরে আজকে ঘটনা লিখলাম, তাই এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে বরাবরের মতো আবারও ফিরে এসেছি নতুন একটি ঘটনা বলার জন্য। আজকের এই ঘটনাটি একটু অন্য টাইপের। এটি একটি নির্মম এবং হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতা যা ঘটেছিল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে। আমি যার জীবনের এই ঘটনাটি বর্ণনা করছি ওনার নাম মইনুল ইসলাম। মইনুল ভাই একজন সজ্জন এবং ধার্মিক মানুষ। ওনার জীবনের এই ভয়াবহ অধ্যায়টি যখন উনি আমার সাথে শেয়ার করছিলেন তখন ওনার চোখে আমি যে আতঙ্কটা দেখতে পাচ্ছিলাম সেটা আমি সচরাচর দেখতে পাই না। উনি বারবার বলেছিলেন, ভাইজান, মানুষ ভাবে জিন শুধুমাত্র নির্জন জঙ্গল, শ্মশান বা বড় বাড়ি, কবরস্থানের আশেপাশে এমন জায়গায় থাকে, কিন্তু নিজের ভিটে মাটি যে কখন অন্যের দখলে চলে যায় আমরা টেরও পাই না, আর যখনই বা টের পাই অনেক দেরি হয়ে যায়। করিমগঞ্জ গ্রামটা অনেক সুন্দর একটা জায়গার মধ্যে ছিল। চারদিকে বাঁশঝাড়, সুপুরি বাগান আর পুরাতন আম কাঁঠালের ছায়া ঘেরা পরিবেশ। সন্ধ্যার পর সেখানে এমন এক অন্ধকার নামে যা মানুষের কল্পনাও হয় না, শহরের মানুষের আর কি। সেই অন্ধকারের বুকে লুকিয়ে থাকা এক ত্রাস কিভাবে মইনুল ভাইয়ের সাজানো সংসার তছনছ করে দিয়েছিল সেই ঘটনাটি আমি আজকে বলবো। ঘটনা শুরুর আগে বলে রাখি, এখানে কোনো অতিরঞ্জিত কাল্পনিক কোনো কিছু নেই। যা আছে সেটা হলো পরিবেশ এবং অজানা আতঙ্ক, আর আমাদের চেনা পৃথিবীর আড়ালে থাকা অচেনা এক জগতের উপস্থিতি। করিমগঞ্জের গুণধর ইউনিয়নের ভেতর দিয়ে মইনুল ভাইয়ের পৈতৃক বাড়ি। বিশাল বড় বাড়ি, সামনে একটা উঠোন, আর তার চারপাশে ছড়ানো ছিটানো থাকা কয়েকটি ঘর। মইনুল ভাইয়ের বংশ পরম্পরায় এই বাড়িতে বাস করছেন। গ্রামের বাড়িটা যেমন দেখতে হয়, মাটির ঘর, টিনের চাল, সামনে খোলা জায়গা। ওনারা 3 ভাই, তবে মইনুল ভাই সবার বড় এবং বাড়িতে উনি তখন পরিবার নিয়ে থাকতেন। ওনাদের বাড়ির গঠনশৈলীটা বেশ পুরাতন আমলের। বিশেষ করে বাড়ির পশ্চিম দিকে একটা মাটির ঘর ছিল যেটা অনেক পুরাতন, মইনুল ভাইয়ের দাদার আমলে তৈরি। সেই ঘরের লাগোয়া একটা মাটির দেয়াল ছিল যেটা প্রায় 1.5টা মানুষের সমান উঁচু। দেয়ালটা অদ্ভুত রকমের মোটা এবং এবড়ো থেবড়ো। মইনুল ভাই বলেছিলেন ছোটবেলা থেকেই উনি দেখে আসছেন ওনার বাবা অর্থাৎ মরহুম আফতাবউদ্দিন সাহেব প্রতি বৃহস্পতিবার এবং অমাবস্যার রাতে ওই মাটির দেয়ালের দিকে একটা নির্দিষ্ট খোপে মাটির প্রদীপ জ্বালাতেন। বাতিটা জ্বালানোর সময় ওনার বাবা খুবই গম্ভীর থাকতেন, কেউ ধারের কাছেও ঘেঁষত না। মইনুল ভাই ছোটবেলায় বাবাকে জিজ্ঞেস করেছিলেন, আব্বা, এই ভাঙা দেয়ালে তুমি বাতি কেন জ্বালাও? এখানে তো কোনো মাজার নেই, কোনো কবর নেই, তুমি বাতি কেন জ্বালাচ্ছ? উত্তরে ওনার বাবা খুব নিচু স্বরে বলেছিলেন, আলো জ্বেলে রাখি বাবা, যেন আধার কোনো ক্ষতি করতে না পারে। এই দেয়ালটা কিন্তু কোনো সাধারণ দেয়াল না, তুমি যখন বড় হবা বুঝতে পারবা। বাবা মারা যাওয়ার পর সেই বাতি জ্বালানোর প্রথাটা বন্ধ হয়ে যায়।
মইনুল ভাই বা ওনার ভাইয়েরা কেউই এই দেয়ালের দিকে বিশেষ নজর দেননি। তাছাড়া আধুনিক যুগে বাতি জ্বালানোর এই রেওয়াজটাকে ওনারা কুসংস্কার হিসেবেই ধরে নিয়েছিলেন। প্রবলেমের শুরু হয় মইনুল ভাই একটা সিদ্ধান্ত নেওয়ার পরে। সিদ্ধান্তটা ছিল বাড়িটা আরেকটু বড় করবেন। এই পুরাতন মাটির দেয়ালটা উঠোনের মাঝখানে, এটা বাধার মতো হয়ে দাঁড়িয়ে ছিল। দেয়ালটার ওপাশে একটা পুরাতন ডালিম গাছ আর জঙ্গল মতো জায়গা। মইনুল ভাই ভাবলেন এই অপ্রয়োজনীয় দেয়ালটা ভেঙে ফেললে উঠানটা বেশ খোলামেলা হবে, বাচ্চারা খেলতেও পারবে আর শীতকালে রোদ পোহানোর মতো একটা ব্যবস্থাও হবে। বাড়ির মুরব্বীরা কেউ কেউ নিষেধ করেছিলেন বটে, বিশেষ করে ওনার মা, যিনি তখন শয্যাশায়ী। তিনি বারবার বলেছিলেন, মইন, এই দেয়ালটায় হাত দিস না বাবা, তোর বাপ ওইটাকে অনেক আগলে রাখছো। কিন্তু মইনুল ভাই তখন যৌবনের তেজে ছিলেন, তাছাড়া প্র্যাকটিক্যাল মানুষ। উনি মায়ের কথায় খুব বেশি একটা পাত্তা দিলেন না। ওনার যুক্তি ছিল, একটা মাটির দেয়াল ভাঙলে কি বা হবে। দিনক্ষণ দেখে কামলা লাগিয়ে উনি দেয়ালটা ভেঙে ফেললেন। দেয়ালটা ভাঙতে গিয়ে দেখা গেল সাধারণ মাটির দেয়ালের থেকে অনেক বেশি শক্ত এটা। শাবল দিয়ে আঘাত করলে কেমন যেন একটা ভোঁতা আওয়াজ আসতো, যেন মাটির ভেতরে লোহা টাইপের কিছু একটা আছে। সে যাই হোক, সারাদিন পরিশ্রম করে দেয়ালটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। উঠানটা সত্যি অনেক বড় এবং সুন্দর দেখালো। দেয়াল ভাঙার পর সেই জায়গাটা পরিষ্কার করে ফেলা হলো। মইনুল ভাই খুবই খুশি, কিন্তু তিনি জানতেন না এই দেয়ালটা শুধুমাত্র মাটির তৈরি ছিল না, এটা ছিল এক অদৃশ্য দরজার মতো, যা ভেঙে ফেলার মাধ্যমে উনি এমন এক শক্তিকে নিজের ঘরে নিমন্ত্রণ দিয়েছেন যার অস্তিত্ব সম্পর্কে ওনার কোনো ধারণাই ছিল না। দেয়াল ভাঙার ঠিক 3 দিন পরের ঘটনা। মইনুল ভাইদের বাড়িতে বেশ কিছু গবাদি পশু ছিল, 2টো গরু আর 4-5টা ছাগল। গ্রামের মানুষ শখ করে এবং প্রয়োজনে এসব পালে। ওনার একটা কালো রঙের দেশি কুকুর ছিল, নাম ছিল বাঘা। বাঘা ছিল ভীষণ প্রভুভক্ত। অপরিচিত কেউ বাড়িতে পা দিলেই সে চিৎকার করে বাড়ি যেন মাথায় তুলে ফেলত। কিন্তু দেয়াল ভাঙার পর থেকে বাঘার আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন মইনুল ভাই। প্রথম যেদিন উনি লক্ষ্য করলেন সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের রাত এমনিতেই অনেক গভীর, তার উপরে অমাবস্যা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মইনুল ভাই এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। গভীর রাত, সম্ভবত রাত 2টো বা 2:30 হবে। ওনার ঘুম ভেঙে গেল বাঘার কান্নার আওয়াজে। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ একরকম আর কান্নার আওয়াজ সম্পূর্ণ ভিন্ন রকমের হয়ে থাকে। বাঘা এমন ভাবে কাঁদছিল যেন সে খুব করুণ কিছু দেখেছে বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। মইনুল ভাই বিছানা ছেড়ে দিলেন, জানালা দিয়ে উকি দিলেন বাহিরে। টর্চের আলো ফেলে উঠানে উনি দেখলেন বাঘা সেই ভাঙা দেয়ালের জায়গায়, যেখানে এখন কিছুই নেই, শুধু সমতল মাটি। সেদিকে তাকিয়ে কুক করে পড়ে আছে, লেজটা 2 পায়ের ফাঁকে ঢুকিয়ে থরথর করে কাঁপছে। একটা নির্দিষ্ট শূন্যস্থানের দিকে তাকিয়ে একটানা গুঙিয়ে যাচ্ছে। মইনুল ভাই ভাবলেন হয়তোবা শিয়াল বা বনো বিড়াল এসেছে। উনি জানালা দিয়ে শব্দ করলেন, যা 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 এখান থেকে যা। কিন্তু বাঘা নড়ল না। সে যেন মন্ত্রমুগ্ধের মতো ওই অদৃশ্য কিছু একটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মইনুল ভাই খেয়াল করলেন বাঘা হঠাৎ করে শূন্যে কামড় বসানোর মতো চেষ্টা করছে, যেন কেউ তার সামনে দাঁড়িয়ে। কিন্তু টর্চের আলোয় মইনুল ভাই কাউকে দেখতে পেলেন না। পরদিন সকালে বাঘাকে খুবই ক্লান্ত দেখালো। সে সারাদিন কিচ্ছু খেল না, শুধু ঝিম মেরে বসে রইল। সেই ডালিম গাছটার নিচ থেকে একটুও লড়ল না, যেটা আগে দেয়ালের ওই পাশে ছিল। মইনুল ভাই বিষয়টাকে খুব বেশি একটা গুরুত্ব দিলেন না, ভাবলেন হয়তোবা কুকুরটার শরীর খারাপ হয়েছে। দ্বিতীয় রাতের ঘটনাটা আরেকটু অন্যরকম। সেদিন রাত প্রায় 3টে। মইনুল ভাই এবং ওনার স্ত্রী দুইজনেই জেগেছিলেন ছাগলগুলোর অস্বাভাবিক চিৎকারে। ছাগল সাধারণত আমরা জানি যে খুব শান্তপ্রিয় প্রাণী, এরা রাতের বেলা ঘুমিয়ে থাকে। কিন্তু গোয়াল ঘর থেকে এমন আওয়াজ আসছিল যেন ছাগলগুলো ভয়ে পাগল হয়ে যাচ্ছে। দাবাদাবির শব্দে মনে হচ্ছিল ওরা দড়ি ছিঁড়ে ফেলতে চাইছে। মইনুল ভাই হুড়মুড় করে বিছানা থেকে নামলেন, একটা টর্চ আর লাঠি নিলেন। ওনার স্ত্রী ভয়ে ভয়ে বললেন, শোনো না, একা যেও না, চোর ডাকাত তো হতেই পারে,
মইনুল ভাই বললেন, আরে কি বলো, চোর আসলে বাঘা চিৎকার করতো, বাঘা চুপ কেন? উনি দরজা খুলে বারান্দায় আসলেন। অদ্ভুত এক নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাকও যেন শোনা যাচ্ছে না। বাতাসটা বন্ধ। উঠানের মাঝখানে এসে উনি টর্চ মারলেন গোয়ালের দিকে। গোয়ালটা ছিল সেই ভাঙা দেয়ালের জায়গার খুব কাছেই। টর্চের আলোতে উনি যা দেখলেন তাতে উনার বুকের রক্ত হিম হয়ে গেল। গোয়াল ঘরের দরজার বাহির থেকে আটকানো, কিন্তু ভেতর থেকে ছাগলগুলো এমন ভাবে ভ্যাঁ ভ্যাঁ করছে যেন কেউ ওদেরকে জবাই করছে। আর বাঘা বাঘা গোয়াল ঘরের সামনে মাটির উপর পেট ঘষে ঘষে এগোচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে হিচড়ে ওই ভাঙা দেয়ালের দিকে নিয়ে যাচ্ছে। বাঘা প্রাণপণ চেষ্টা করছে পেছনে আসার, তার নখ মাটিটা আঁচড় কাটছে, কিন্তু সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না বা আটকাতে পারছে না। মইনুল ভাই জোরে হাঁক দিলেন, কে রে, কে ওখানে? উনি দৌড়ে গেলেন বাঘার দিকে। যেই উনি বাঘার কাছে গেলেন, হঠাৎ বাঘা ছিটকে সরে গেল এবং গোঙাতে গোঙাতে অন্ধকারের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। মইনুল ভাই তখন স্পষ্ট অনুভব করলেন ওনার ঠিক পাশ দিয়ে কেউ একজন হেঁটে গেল। কোনো মানুষ নয়, বাতাসের মতো হালকা কিছু একটা, কিন্তু তার সাথে ছিল একটা তীব্র পচা গন্ধ, চামড়া পোড়ার গন্ধের মতো। উনি দ্রুত গোয়াল ঘরের দরজা খুললেন। দেখলেন ছাগলগুলো এক কোণে জটলা পাকিয়ে আছে এবং ওরা কাঁপছে, আর ওদের চোখগুলো যেন বড় হয়ে আছে, কিন্তু সেখানে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী ছিল না। সেই রাতে আর কেউ ঘুমাতে পারলনি। মইনুল ভাই ফজরের আজান দেওয়ার পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে রইলেন। ওনার মনের ভিতরে একটা খচখচানি শুরু হলো। দেয়ালটা ভাঙার পর থেকে এসব হচ্ছে। উনি ওনার স্ত্রীকে বললেন, শোনো না, মনে হয় দেয়ালটা ভাঙা আমার ঠিক হয়নি। তৃতীয় রাতের ঘটনাটা ছিল মেইন ট্র্যাজেডি। সেদিন সন্ধ্যার পর থেকে পরিবেশটা কেমন যেন ছিল বাসার। মইনুল ভাই আবারও এশার নামাজের পর ওনার ছোট ছেলেকে নিয়ে ঘুমাতে গেলেন। মাঝরাতে হঠাৎ একটা বিকট শব্দে ওনার ঘুম ভাঙল। মনে হলো উঠোনের মাঝখানে ভারী কিছু একটাকে আছাড় মেরে ফেলে দেওয়া হয়েছে। উনি ধরফর করে উঠলেন। ওনার স্ত্রীও জেগে উঠলেন। বাহিরে বাঘার কোনো সার শব্দ নেই আজ, একদম পিনপতন নীরবতা। মইনুল ভাই সাহস সঞ্চয় করে হ্যারিকেন হাতে বাহিরে বের হলেন। দরজা খোলার সাথে সাথে এক ঝলক ঠান্ডা বাতাস ওনার মুখে এসে লাগলো। হ্যারিকেনটা উনি একটু উঁচু করলেন। উঠোনের মাঝখানে ঠিক যেখানে সেই দেয়ালটা ছিল সেখানে বাঘা পড়ে আছে। মইনুল ভাই ভাবলেন কুকুরটা হয়তো বা ঘুমোচ্ছে। উনি ডাক দিলেন, বাঘা, এই বাঘা, আরে শোন না রে বাঘা, ওঠ। কিন্তু বাঘার কোনো নাড়াচাড়া নেই। উনি কাছে এগিয়ে গেলেন। বাঘার শরীরের কাছে গিয়ে উনি যেটা দেখলেন সেটার জন্য হি ওয়াজ নট রেডি। বাঘার ঘাড়টা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো, এত অস্বাভাবিক ভাবে মোচড়ানো যে হাড় ভাঙার শব্দ উনি মনে মনে শুনতে পেলেন। বাঘার চোখ দুটো খোলা, আর সেই চোখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে। জিভটা বেরিয়ে আছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো বাঘার পেছনের অংশটা যেন খুব আক্রোশে কেউ থেতলে দিয়েছে এবং কিছুটা অংশ খেয়ে ফেলেছে। মইনুল ভাই পিছিয়ে এলেন। ওনার হাত থেকে হ্যারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওনার কানের কাছে খুব অল্প একটা ফিসফিসানির শব্দ শুনতে পেলেন উনি। এটা কোনো পুরুষের গলা নয়, উনি শিওর এটা ছিল একটা নারীর গলা, খুবই মিহি কিন্তু স্পষ্ট। কণ্ঠটা বলল, আমার ঘর কেন ভাঙলি তুই? মইনুল ভাই চারপাশে তাকালেন, কেউ নেই, শুধু অন্ধকার আর বাঘার মৃতদেহ। উনি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ওনার শরীর তখন ঘামে ভেজা। উনি ওনার স্ত্রীকে বললেন, জানো, বাঘাকে কেউ মেরে ফেলেছে। আমি ওর গলার আওয়াজ শুনেছিলাম। সকালে গ্রামের মানুষ জড়ো হলো। সবাই বাঘার লাশ দেখে শিউরে উঠল। অর্ধেক খাওয়া একটা কুকুরের লাশ, এটাও হতে পারে? গ্রামের মুরব্বীরা বললেন, মইন, এটা কিন্তু কোনো মানুষের কাজ না। বাঘার ঘাড় যেভাবে মটকানো আর যেভাবে মাংস খাওয়া, এটা কোনো সাধারণ মানুষের শক্তিতে সম্ভব না। আর মানুষ কেন ছিঁড়ে খুঁড়ে একটা কুকুরকে খাবে? তাছাড়া রক্ত বের হচ্ছে চোখ দিয়ে, এটা খুব খারাপ লক্ষণ।
মইনুল ভাই কাউকে রাতে সেই আওয়াজের কথা বললেন না, কিন্তু ভয়ে ওনার গলাটা শুকিয়ে আসছিল। বাঘার মৃত্যুর পর থেকে মইনুল ভাইয়ের বাড়িতে শুরু হলো এক নতুন উপদ্রব। বাঘা মারা যাওয়ার পরদিনই ছাগলগুলো অসুস্থ হতে শুরু করলো। একটা একটা করে ছাগল খাওয়া বন্ধ করে দিল। মইনুল ভাই ভয় পেয়ে ছাগলগুলোকে ওনার চাচার বাড়িতে রেখে এলেন, যেটা একটু দূরে। বাড়িটা এখন প্রাণী শূন্য, কিন্তু তাতেও রেহাই মিলল না। এক রাতে মইনুল ভাই ওনার ঘরের জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিলেন। বাহিরে পূর্ণিমার কাছাকাছি চাঁদের আলো। হঠাৎ উনি দেখলেন সেই ভাঙা দেয়ালের জায়গায় একটা কালো ছাগল দাঁড়িয়ে। মইনুল ভাই অবাক হলেন। উনি তো সব ছাগল সরিয়ে ফেলেছেন, তাহলে এটা কার ছাগল? উনি ভালো করে দেখলেন ছাগলটা স্বাভাবিক নয়। স্বাভাবিক ছাগলের থেকে অনেকটা বড়। সাধারণত দেশি ছাগল এমন হয় না, এর প্রায় অর্ধেক হয়। কিন্তু ছাগলের চোখগুলো কেমন যেন লাল নয়, মরা হলুদের বাতি বা দুতি বের হচ্ছে এমন। ছাগলটা এক দৃষ্টিতে মইনুল ভাইয়ের জানালার দিকে তাকিয়ে রইল। মইনুল ভাই চোখের পলক ফেলতে পারছিলেন না। হঠাৎ ছাগলটা মানুষের মতো পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেল। এটা দেখে মইনুল ভাইয়ের বুকের ভেতরটা যেন ধক করে উঠল। দুই পায়ে দাঁড়িয়ে থাকা ছাগল এবার আস্তে আস্তে হাঁটতে শুরু করলো মইনুল ভাইয়ের দিকে। তার হাঁটার ভঙ্গিটা ছিল মানুষের মতো, কিন্তু নড়বড়ে। মইনুল ভাই চিৎকার করতে চাইলেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ছাগলটা জানালার খুব কাছে এসে থামলো। জানালার গ্রিলের ওই পাশ থেকে মইনুল ভাই দেখতে পেলেন ছাগলের মুখটা, কিন্তু ওই ছাগলের মুখ ছিল অন্যরকম। ওটা একটা পোড়া ঝলসানো মানুষের মুখের মতো। সেই ছাগলটা জানালার শিখে একবার থাবা মারল। মইনুল ভাই এখানে আমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন, যেটা উনি পরে আমাকে বলেছেন, যে এই ছাগলটা অ্যাকচুয়ালি ওনাকে রিসেম্বল করেছিল বাফুমেটের সাথে। যাই হোক, এই ছাগলটা শিক দিয়ে একটা থাবা মারল জানালার এবং অন্ধকারের সাথে মিলিয়ে গেল। মইনুল ভাই জ্ঞান হারালেন। ওনার যখন জ্ঞান ফিরল তখন ওনার শরীরে অনেক জ্বর। ওনার স্ত্রী ওনার মাথায় পানি ঢালছিলেন। মইনুল ভাই বিড়বিড় করে বলছিলেন, ওটা কিন্তু ছাগল না, ওটা ছাগল হতেই পারে না, ওটা দেখতে বাফুমেটের মতো পুরাতন প্রাচীন শয়তান, যার কথা খ্রিস্ট ধর্মে বলা আছে। এর কয়েকদিন পরের ঘটনা। মইনুল ভাইয়ের ছোট ছেলে, যার বয়স তখন মাত্র 7 বছর, সে দুপুরে ওই ভাঙা দেয়ালের জায়গায় খেলছিল। হঠাৎ সে দৌড়ে এসে মায়ের আঁচলের নিচে লুকিয়ে গেল। মা জিজ্ঞেস করলেন, কি বাবা, কি হয়েছে, এমন করছিস কেন? ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, মা, ওখানে একটা খালামণি দাঁড়িয়ে। মা অবাক হয়ে বললেন, খালামণি? কে? ছেলে বলল, কালো খালামণি, আমি চিনি না, অনেক লম্বা, চুলগুলো পা পর্যন্ত। আমাকে বলল কি জানো, তোমার বাবাকে বলো আমার ঘরটা যেন বানিয়ে দেয়, না হলে আমাকে বলে নিয়ে যাবে। ছেলের কথা শুনে মইনুল ভাইয়ের স্ত্রীর হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে সোরা পড়তে লাগলেন। সেদিন রাত থেকেই ছেলের প্রচন্ড জ্বর, কোনো ওষুধে কাজই হচ্ছিল না। ছেলে ঘুমের মধ্যে প্রলাপ বকতে শুরু করলো, মা, ও আসছে, কালো খালামণি আসছে। বাড়ির পরিবেশটা হঠাৎ করে পাল্টে গেল। দিনের বেলাতেও ঘরের ভেতরে অন্ধকার লাগতো। মনে হতো ঘরের কোনায় কোনায় কেউ দাঁড়িয়ে। মইনুল ভাইয়ের স্ত্রী রান্না করতে গেলে দেখতেন চুলার আগুন নিভে যাচ্ছে, অথচ লাকড়ি একেবারেই শুকনো। ভাতের পাতিল থেকে পচা গন্ধ বের হচ্ছে। আর রাত হলে শুরু হতো তাণ্ডব। টিনের চালে মনে হতো যেন বড় বড় পাথর বৃষ্টি হচ্ছে। ধূপধাপ শব্দ, যেন কেউ ছাদের উপর দিয়ে দৌড়াচ্ছে। কখনো কখনো উঠোন থেকে ভেসে আসতো নুপুর পড়া পায়ের আওয়াজ, ছন 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 ছন। আওয়াজটা উঠোন থেকে শুরু হয়ে বারান্দা পর্যন্ত আসতো, তারপর দরজার কাছে এসে মিলিয়ে যেত বা থেমে যেত। দরজার ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেত। অনেকে বলতো মইনুল ভাইয়ের বাড়িতে নাকি দোষ আছে। ওই বাড়ি থেকে নাকি মেয়ে মানুষের হাসির শব্দ পাওয়া যায়। মইনুল ভাই বুঝতে পারলেন এভাবে চললে ওনারা সবাই মারা পড়বেন।
উনি সিদ্ধান্ত নিলেন সম্পূর্ণ গ্রামে ব্যাপারটা ছড়িয়ে যাবার আগেই এর ভিত করতে হবে, নইলে এই গ্রামে ওনাদের অনেক বদনামি হবে। গ্রামের মসজিদের ইমাম সাহেবের পরামর্শে উনি কিশোরগঞ্জের এক প্রখ্যাত হুজুরের খোঁজ পেলেন। ওনার নাম ছিল মাওলানা ইদ্রিস। সবাই ওনাকে বড় হুজুর ডাকতেন। মইনুল ভাই বড় হুজুরের কাছে গেলেন। হুজুর মইনুল ভাইকে দেখে বললেন, তুমি তো সাথে করে বিপদ নিয়ে এসছো। মইনুল ভাই অবাক হলেন। হুজুর বললেন, তোমার পিছে পিছে কিন্তু কিছু একটা এসেছে, তবে মসজিদে ঢোকার সাহস পায়নি, অপেক্ষা করছে বাইরে দাঁড়িয়ে কখন তুমি বের হবে আর তোমার সাথে যাবে। এই জিনিসটা কিন্তু তোমাকে সবসময় ফলো করে মইনুল। মইনুল ভাই কান্নায় ভেঙে পড়লেন এবং সব খুলে বললেন, দেয়াল ভাঙার কথা, বাতি জ্বালানোর কথা, বাঘার মৃত্যু, কালো ছাগল, ওনার ছেলের দেখা কালো খালামণি, সবার কথা। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানমগ্ন থাকলেন, তারপর বললেন, শোনো মইনুল, আমাকে ইস্তেখারা করতে হবে, তুমি আমাকে কিছুক্ষণ